আমার মানবিক একটা আবেদন রইবে আপনাদের কাছে, এটা আপনারা সবাই যদি এ ব্যাপারে সোচ্চার হন, অবশ্যই অনেক অল্প সময়ের মধ্যে আমি তাদেরকে ফিরে পাবো। আমি মানসিকভাবে ভালো নেই, আমি শারীরিকভাবেও ভালো নেই। আমি আপনাদের সাথে সুসংগতভাবে সঠিকভাবে প্রত্যেকটা ওয়ার্ড আমি আপনাদের সামনে এক্সপ্লেইন করতে পারতেছি না, আমার ফিলিংসগুলো আমি তুলে ধরতে পারতেছি না। আমি জাস্ট শুধু ওনার সন্ধান চাচ্ছি। আপনারা এ ব্যাপারে আমাকে সার্বিক সহযোগিতা করবেন। আপনারা আমার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকটে মেসেজটা পৌঁছে দিবেন। আমি জানি উনি চাইলেই পারবেন, উনি চাইলেই অনেক অল্প সময়ের মধ্যে পারবেন আমাদের কাছে আদনান সাহেবকে ফিরিয়ে দিতে। আমি একইভাবে একই সময়ে আমারই মতো একজন ভিকটিম তার নিকটে তার শরণাপন্ন হয়ে, আমাদের এই মমতাময়ী মায়ের নিকটে শরণাপন্ন হয়ে সে তার বিচার সুচারুরূপে অল্প সময়ের মধ্যে পেয়েছে। আমি এখানে কোনো বিচার কামনা করতেছি না। যদি আবু তাহের মোহাম্মদ আদনান আমার হাজব্যান্ড সত্যিকার অর্থেই কোনো রকমের অপরাধীর সাথে যুক্ত থাকে, রাষ্ট্রীয় আইনে তার বিচার করবেন। আমি সেখানে কিছুই বলবো না, আমার সেখানে কোনো রকম বলারও থাকবে না। কিন্তু আমি শুধুমাত্র তার সন্ধানটুকু চাচ্ছি আপনাদের কাছে। অ্যাটলিস্ট সে কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে, সেই জিনিসটা একটু আমি জানতে চাচ্ছি। আরেকটা মেসেজ আমি আমার জায়গা থেকে আপনাদেরকে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যদি আপনারা তাকে আমার কাছে ফিরিয়ে দিতে না পারেন, আমাকে তার পর্যন্ত নিয়ে যান, আমাকে তার সাথে নিয়ে যান। সে কোনো দলের সাথে যুক্ত না, সে না আওয়ামী লীগ, সে না বিএনপি, সে না কওমি, সে না আহলে হাদিস, তার কোনো দল, তার কোনো মত, সে কারোর সাথে, সে একেবারে নিরীহ একটা মানুষ, সাধারণ একটা মানুষ, যার জন্য আপনারা লক্ষ্য করবেন যে একমাত্র আমি ব্যতীত এবং সাধারণ কিছু যুব সমাজ ব্যতীত তার ব্যাপারে কথা বলার জন্য কেউ নেই, তার পক্ষেও কেউ নেই। এটা একটা প্রমাণ বহন করে যে সে কোনো দল এবং মতের সাথে নেই। আমি তার জন্য আপনাদের কাছে মানবিক আবেদন করতেছি। সে নিরীহ মানুষ, হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, তার ব্যাপারে হয়তো ভুল হতে পারে, সে একেবারে নিরীহ একটা মানুষ। তাকে হয় আমার কাছে ফিরিয়ে দিন, হয় তাকে আমার কাছে ফিরিয়ে দিন, নয় আমাকে তার পর্যন্ত পৌঁছে দিন, নয় আমাকে তার পর্যন্ত পৌঁছে দিন। তার ব্যাপারে কথা বলারও কেউ থাকবে না, তার ব্যাপারে আপনাদের সামনে ফেস হওয়ারও কেউ থাকবে না। আমাকে তার পর্যন্ত অ্যাটলিস্ট পৌঁছে দিন। আমি আপনাদেরকে না মামলাতগুলো আদায় করতে পারতেছি না, আমার নামাজের কোনো অর্থ ঠিক আছে না, আমার কোনো কিছু ঠিক আছে। আমি এই জীবনটা চাচ্ছি না এরকম। আমার দিন শেষে আমার রবের সামনে দাঁড়াতে হবে, দিন শেষে আমাকে আমার রবের সামনে দাঁড়িয়ে ইন্ডিভিজুয়ালি আমার জবাবদিহিটা আমাকেই করতে হবে। আমি এই লাইফটা আর বেয়ার করতে পারতেছি না, আমি আর কোনোভাবেই আমি এটা নিতে পারতেছি না। আমি ফিজিক্যালি প্রচন্ড রকম উইক হয়ে গেছি। আমি হাত জোর করে বলবো আপনাদের কাছে, আমার এই নিউজটা আপনারা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে দিন। আমি হাত জোর করে বলবো আপনারা প্রধানমন্ত্রীর কাছে আবার এই নিউজটা পৌঁছে দিন। উনি যেন অতি সত্বর অনেক অল্প সময়ের মধ্যে ওনাকে আমাদের কাছে ফিরিয়ে দেন। উনি একেবারেই নিরীহ সাধারণ একটা মানুষ, ঠিক আমি যেমন, ঠিক উনি যেমন, ঠিক আমি যেমন, আমরা প্রত্যেকেই নিরীহ মানুষ। আমি কিছুই জানি না, আমি এই অঙ্গনের মানুষও না, আমি আবারও বলি আমি এই অঙ্গনের মানুষও না। তাই আমার কথায় যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, কোনো ভুলভ্রান্তি আপনাদের দৃষ্টিগোচর হয়, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি মানসিকভাবেও ভালো নেই, আমি শারীরিকভাবেও ভালো নেই। আমার পক্ষ থেকে আমি আপনাদের বোন, আমি ওনাকে অনেক ভালোবাসি, আমি আপনাদের বোন। জাস্ট আমি ওনাকে ফিরে পেতে চাই। আমি আপনাদের বোন, আপনারা সবাই আমাকে একটু হেল্প করবেন। আমি আপনাদের বোন। আমি আর এর বেশি কিছু আপনাদেরকে আমি বলতে পারতেছি না, আমি আর পারতেছি না। আমি জাস্ট কিছু পারতেছি না, আমি আর কিছু পারতেছি না। আমার পক্ষ থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত লেটার দেওয়া হয়েছে, আমি ডিবি কার্যালয়ে গিয়েছি, আমি র্যাব সদর দপ্তর গিয়েছি, পুলিশ হেডকোয়ার্টার গিয়েছি, এবং প্রত্যেকের কাছে আমার পক্ষ থেকে একটা লেটার পৌঁছে দেওয়া হয়েছে। আমি আসার আগে র্যাব হেডকোয়ার্টার থেকে র্যাবের ডিজি স্যারের সাথে দেখা করে এসেছি। উনি আমাকে আশ্বস্ত করেছেন যে আমাদের কাছে নেই, অ্যাটলিস্ট আমাদের কাছে থাকলে আমি আপনাকে ইনফর্ম করতে পারতাম, আমাদের কাছে নেই। আমি তার সার্বিক সহযোগিতা কামনা করে এসেছি যে আপনি আমাকে সাহায্য করেন। তিনি আমাকে আশ্বস্ত করছেন, তিনি তার নাম্বারগুলো রেখেছেন, তিনি বলেছেন যে আমরা
দেখতেছি, যদি কোনো খবর পাই আমরা জানাবো। আমাকে প্রশ্ন করেছেন আপনি কি মনে করেন যে সে আমাদের প্রশাসনের কাস্টাডিতে আছে? আমি বলেছি না, আমি এমন মনে করে আপনাদের কাছে আপনাদের শরণাপন্ন হইনি, বরং আমি আপনাদের কাছে আপনারা পারবেন, আপনাদের সে শক্তি আছে সেই আশা নিয়ে আমি আপনাদের শরণাপন্ন হয়েছি। আপনারা চাইলে অনেক অল্প সময়ের মধ্যে সম্ভব, আপনারা চাইলে অনেক অল্প সময়ের মধ্যে সম্ভব। এমন একটা নিরীহ মানুষের উপরে কি জন্য এই ধরনের একটা অবিচার হবে? উনি তো একেবারেই সাধারণ মানুষ, উনি একেবারেই সাধারণ মানুষ। হয়তো কোনো ভুল বোঝাবুঝি হতে পারে, ওনাকে ফিরিয়ে দিন, আল্লাহর ওয়াস্তে ওনাকে ফিরিয়ে দিন। আমাকে একটা সাউন্ড লাইফ লিড করার মতো একটা পরিস্থিতি তৈরি করে দিন, আমি কিছুই করতে পারতেছি না। আল্লাহর ওয়াস্তে ওনাকে ফিরিয়ে দিন। আপনারা চাইলে অনেক কিছু অনেক সহজভাবেই সম্ভব। আমি আপনাদের কাছে আবারও ক্ষমা প্রার্থী যদি আমার কথার মধ্যে কোনো ভুল বিচ্যুতি আপনাদের দৃষ্টিগোচর হয়ে থাকে। আমি আমার কথা শেষ করতেছি, এই মেসেজটুকুই আমার পক্ষ থেকে আপনারা পৌঁছে দিবেন। আমি কথা শেষ করার আগে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আপনারা অবশ্য অবগত আছেন যে আবু মোহাম্মদ আদনানের সাথে আরো 3 জন একসাথে নিখোঁজ হয়েছে। আমি তাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করতে চেষ্টা করেছি। আসলে রংপুরের এরা ফ্যামিলিগতভাবে মানুষগুলো এমন যে তাদের মানে হয়তো বা আমি জানি না, তারা খুবই নিরীহ অথবা হয়তো বুঝতেছে না। আমি তাদের সাথে যোগাযোগ করেছি, আসার জন্য বলেছি যে আমরা ব্রিফিং আয়োজন করেছি কনফারেন্সের, কিন্তু তারপরে তাদের রেসপন্সটা ছিল এমন যে হ্যাঁ আপু আপনি করতেছেন, আপনি করতে থাকেন, আমরা আসতে পারলাম না, এই ধরনের। তো দুঃখিত যে আমি তাদেরকে আপনাদের সামনে উপস্থিত করতে পারিনি। তিনটা মানুষ, আমি 4জন মানুষ কার সহ, এটা অবশ্যই কোনো প্রাইভেট কোনো সংস্থার কাজ হতে পারে না, জাস্ট এটুকুই আমার ধারণা। এটা কোনো প্রাইভেট ভাবে তাকে গুম করা হয়েছে, এটা হতেই পারে না। প্রশাসন চাইলেই অনেক অল্প সময়ের মধ্যেই এটা একেবারে সম্পূর্ণরূপে উদ্ঘাটন করতে পারে, একদম চুলচেরা, মানে আর কিছুই বাকি থাকবে না এখানে। প্রশাসন যদি এখানে হস্তক্ষেপ করে অল্প সময়ের মধ্যেই এই বিষয়টাই সুরাহা করা সম্ভব। ঘটনার দিন আমি ইন ডিটেইলস বলতেছি। ঘটনার দিন উনি আসতেছে যখন 3টা থেকে 3:30, উনি 3:30টায় কি 3টা কি 3:30 আনুমানিক, আমি এক্সাক্ট টাইমটা বলতে পারছি না, তখন উনি বের হয়, রওনা করে তার বগুড়া একটা প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা করে। সাথে ফিরোজ ভাই এবং মুহিত ভাই নামে 2 ব্যক্তি তার সাথে ছিল সফর সঙ্গী হিসেবে। আর যার কার তার নাম হচ্ছে আমির, সে নিজেই ড্রাইভ করতেছিল। এই 4 জন বগুড়ার প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা করে। উদ্দেশ্য ছিল প্রোগ্রাম শেষ করে ঢাকা ফিরবে, ঢাকা আমার কাছে উনি আসবেন। কিন্তু 4টার দিকেই, আমি টাইম এক্স্যাক্টলি আপনাদের বলতে পারবো যদি ফোনটা চেক করি, 4টা কি তার কিছু পরেই উনি আমাকে কল করে বলতেছে, আমি আর কি তাকে কল করে আস্ক করতে চেয়েছি যে কি খাবা, কি রান্না করব আর কি। সেজন্য উনি খুবই ফেড আপ হয়, খুব রেগে যায় আমার উপরে, যে কিভাবে আছি, কেমন আছি, এই প্রশ্নটা না করে কিভাবে কি খাবো এই প্রশ্ন করতেছো। তখন সে বলতেছে যে আমার পেছনে 2টা বাইক আমাকে ফলো করতেছে, আমার মনে হচ্ছে যে আমাকে 2টা বাইক ফলো করতেছে। তখন আমাকে বললো জাস্ট আমার জন্য দোয়া করো, আমি যেন নিরাপদে বাসায় পৌঁছতে পারি। তখন আমি ওনার মানে উনি খুব রেগে যাওয়ার কারণে আমি আর কোনো প্রশ্ন করিনি, আমি রেখে দিলাম। দেন কিছুক্ষণ পরে উনি নিজেই আমাকে আবার কল করে বলছে যে ঠিক আছে রান্না কর, আমরা 4 জন আসতেছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এখন আর বাইকগুলো দেখা যাচ্ছে না। কিছুক্ষণ বলতে তাও প্রায় 20 থেকে 25 কি আধা ঘন্টা পরে আর কি মানে আমাকে আবার বলতেছে যে এখন আর ওই বাইকগুলো দেখা যাচ্ছে না। তারপর এ পর্যন্ত এর মাঝখানে পথের মধ্যে ওনার সাথে আমার অসংখ্য বার কথা হয়, কতটুকু এলা কি আর কতটুকু এলা আস্ক করলেই এটা উনি সবসময় ওনার একটা অভ্যাস, উনি আমাকে একটা ম্যাপ স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেয় হোয়াটসঅ্যাপে। তো ওই দিনও অনেকগুলো ম্যাপ শেয়ার করছে যখন যেখানে ছিল। লাস্ট আমি যখন ওনাকে কল করি 2টার দিকে, মেবি উনি কারে ঘুমিয়ে পড়েছে, এজন্য আমার কলগুলো রিসিভ করতে পারেনি। লাস্ট কলগুলো শুধু হয়তো ঘুম ভাঙছে পরে উনি আমাকে একটা ম্যাপ শেয়ার করে, সেই ম্যাপটা শেয়ারের লাস্ট টাইমটা ছিল
2:37। তো আমারও চোখ লেগে গিয়েছিল, আমি হুট করে যেই দেখলাম যে ম্যাপটা 2:37-এ শেয়ার করা, তার মানে তো চলে আসার কথা। ওখানে শো করতেছিল ডেস্টিনেশন 18 মিনিট, মানে 18 মিনিটের মধ্যে উনি মিরপুর ইন করবে এরকম। তো আমার যখন চোখ খুলে আমি দেখতেছি প্রায় 2:45, তাহলে তো তাড়াতাড়ি চলে আসবে, আমি খাবারগুলো রেডি করব। আমি হুড়মুড়িয়ে উঠি, উঠার পরে আমি ওয়েট করতেছি, হতে পারে কোনো কারণে লেট হইতে পারে। আমি 3:30 প্রায় 4টা অবধি ওয়েট করে আবারও কল করি, 3টার দিকে কল করি ওনার ফোনে, 3টা কি তার একটু পরে, তখন থেকে ফোনটা সুইচ অফ পাই। তারপরেও আমি কিছু মনে করি হতে পারে তার ফোনে চার্জ নেই। তারপর আবার আরো কিছুক্ষণ পরে আমি আমিরের নাম্বারে, যার কার ড্রাইভ যে করতেছিল, তাকে কল করার পর তার ফোনও সুইচ অফ পাই। তখনই আমার কাছে একটু সন্দেহ হয়। তারপর থেকে আমি লাগাতার ট্রাই করতে থাকি, আর একটু ওয়েট করি, এভাবে 5টা বেজে যায়। 5টার পরে আমি যাদেরকে চিনি বা ওনার সাথে যারা মোটামুটি চলাফেরা করে, এদেরকে আমি নক করা শুরু করি। আর ফ্রাইডে ওনার একটা প্রোগ্রাম খুতবা ছিল, সাবার একটা খুতবা ছিল, সেই খুতবায় উনি অ্যাটেন্ড করলো কিনা আমি প্রায় 6টা অবধি তাকে অনেককে কল করার পরে আমি 6টার পরে ওখানেও কল করি যে ওখানে চলে গেল কিনা কোনো কারণে। তারাও বললো যে না, এখানে আসেনি। এই ছিল ঘটনা। তারপরে আমি দারুস সালাম থানায় উদ্দেশ্যে রওনা হয়ে যাই, কারণ আমি যে দেখেছি ওখানে গাবতলি শো করতেছিল, সেজন্য আমি দারুস সালাম থানায় যাওয়ার পরে তারা আমাকে বলে যে আপনার সব ডিটেলসগুলো নিল, আদনান সাহেবের সব নাম্বার সব কিছু নিল, নেয়ার পরে বলতেছে যে আমরা লোকেশন জেনে দেন আমরা একটা আপনাকে জানাবো কিছু একটা। তারপর আমি জানতে চাইলাম অ্যাটলিস্ট উনি কোথায় আছে, এই ইনফরমেশনটা আমি কোথায় পাবো। তখন তারা আমাকে বলল যে আপনি এক কাজ করেন, ডিবির ওখানে যান, র্যাবের কার্যালয়ে যোগাযোগ করেন, তাদের পর্যন্ত গিয়ে আপনি জানার ট্রাই করেন যে আসলে উনি কোথায় আছেন। আমি গেলাম। পরের দিন দারুস সালাম থানায় আমার সারাদিন লোক বসেছিল, একেবারে রাত অবধি। তারপর তারা বলতেছে যে না, এখানে লোকেশনটা এখানের না, তাই তারা এখানে জিডি নিতে পারবে না। যদি জিডি করতেও হয় তবুও যেন পল্লবী গিয়ে করি। তো পল্লবী যাওয়ার পরে তারাও বিষয়টা আমলে নেয়নি, একই কাহিনী করলো যে আমি লোকেশন দেখবো, দেন আমরা জানাবো। সেম আমি ওভাবে বসে থেকে চলে আসি। তারপর আবার লাস্ট আমি কিবার, আমার কাছে দিন রাত সব সমান, ডেট তারিখ সব সমান, তাই আমি এখনো বলতে পারবো না আজকে কত তারিখ কিংবা আজকে কি বার। তো আমি তারপর পল্লবী থানায় মেবি গতকালের আগের দিন রাতে আমি গিয়ে ওনার একটা পার্সোনাল নাম্বার আছে, এটা শেয়ার করি যে স্যার আমার একটা ভুল হয়ে গেছে, পাবলিকটা দিয়েছিলাম, পার্সোনালটার কথা আমি ভুলে গিয়েছিলাম। এই পার্সোনালটা দেওয়ার পর ওইটা থেকে তারা বললো, ওইটা দেখে ওইটার লোকেশনের কথা বলেনি, তাৎক্ষণিকই ততদিনে হয়তো মিডিয়ায় বিষয়টা চলে আসছে, গত পরশু রাতে তাৎক্ষণিক তারা একটা অভিযোগ নেয়। এরই মধ্যে রংপুর কোতোয়ালি থানায় ওনার মায়ের পক্ষ থেকে একটা জিডি নেয়, সেই জিডির মাধ্যমে, জিডির নাম্বার দিয়েই একটা অভিযোগ গ্রহণ করে পল্লবী থানায়। আর আমি তো আমার চেষ্টা অব্যাহত রেখেছি। এরই মাঝে আমি প্রধানমন্ত্রী কার্যালয়ে 2বার গিয়েছি, ওখানে লেটার দিয়েছি। ডিবি কার্যালয়ে তো আমি অনেক ট্রাই করেছি, আমাকে তো কোনোভাবে অ্যাক্সেসই দেয়নি। আর আমি তো জানিও না সবচেয়ে বড় কথা কোন বইতে যেতে হবে, কিভাবে কি করতে হবে, কারণ আমি তো এই অঙ্গনের মানুষই না। আজকে বাধ্য হয়ে শুধুমাত্র উনার জীবনটার কথা ভেবে, উনার জন্য আমার যন্ত্রণার জায়গা থেকে, আমার আর্তনাদের জায়গা থেকে আপনাদের সামনে ফেস হতে হয়েছে। আমি কখনোই ফেস হতে চাইনি। আপু, উনি বগুড়া একটা প্রোগ্রামের কথা বলে বাসা থেকে বের হয়েছিলেন, উনি কি বগুড়ায় গিয়েছিলেন নাকি সরাসরি ঢাকায় এসেছিলেন? না, প্রোগ্রামের কথা, বগুড়ার প্রোগ্রামটা হয়নি। ওই মেবি আমার সাথে তো তার ডিটেলস আর কথা হওয়ার সুযোগ ছিল না। আমি ভাবছিলাম বাসায় এলে দেন আমিও তাকে আস্ক করবো যে আসলে কি কারণ ছিল, কি হয়েছিল পথিমধ্যে, কারণ সে খুব রেগে গিয়েছিল আমার উপরে, সেজন্য আমি আর তাকে ওখানে কিছু জিজ্ঞেস করিনি। শুধু এতটুকুই জানতে পেরেছি যে ওই দিন আর প্রোগ্রামটা উনি অ্যাটেন্ড করেনি। আচ্ছা বোন, আপনি বলেছেন যে উনি কোনো রাজনৈতিক দলের আশ্রয়প্রশ্রয় কখনো ছিল না এবং কোনো বক্তব্য কখনো কোথাও দেয়নি, কিন্তু আপনার ভাষ্য অনুযায়ী তার সাথে যখন আপনার কথা হয়েছে তখন তিনি এক পর্যায়ে বলেছেন যে দুটি গাইড তার গাড়ি ফলো করেছে। এই ধরনের কথা বা মানে এর আগে আপনাকে কখনো বলেছেন? নেভার, না, এই ধরনের কোনো সিচুয়েশনের সম্মুখীন আমি কখনোই হইনি, কখনো উনি বলেও নি, কখনো উনি বলেনি। তবে উনি এমনিতে যখন এগুলো নিয়ে কথাবার্তা বলতো, মসজিদে খুতবা বা লেকচারে যেত,
মাঝে মাঝে বিচ্ছিন্ন কিছু ঝামেলার সম্মুখীন উনি হতো, সেজন্য হয়তো উনি এই যে বিষয়গুলো দেখা যায় ওনার লেকচারে উনি তুলে ধরেছে যে ইসলামের কথাগুলো বললে